This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে আজকে যে বিষয় রয়েছে সে বিষয়ের গভীরতা অত্যন্ত গভীর। তার কারণ ভূ রাজনীতিতে এই মুহূর্তে একদিকে যেমন বাণিজ্য যুদ্ধের মতো একটা পরিস্থিতি রয়েছে, তার মধ্যেও সারা দেশের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি গোটা পৃথিবী এখন দেখছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে একটা যুদ্ধ পরিস্থিতি রয়েছে। এই যুদ্ধ বহুদিন ধরে চলছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, বা প্যালেস্টাইন গাজার মধ্যে সেখানে যে ইসরায়েলের হানাদারি, এই সমস্ত মিলিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে রেখেছে। এবং তার মধ্যে বাংলাদেশের 5ই আগস্টের ঘটনা একটা বড় রকম হচ্ছে এই উপমহাদেশের মধ্যে বড় রকমের রাজনৈতিক এক পট পরিবর্তনের সূচনা করেছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে অনেকেই আশা করছেন যে আর কতদিন ওয়েট করতে হবে, আওয়ামী লীগ আর কবে আসবে। আওয়ামী লীগের যিনি শেখ হাসিনা প্রধান নেত্রী, যিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী ইন এক্সাইল, তিনি কি সত্যিই ফিরবেন? তিনি কি আওয়ামী লীগকে ছাত্র সমাজ, যুবলীগ তাদের কাছে আহ্বান করবেন যে আমি ফিরছি, তোমরা তৈরি হও? এরকম একটা কলের আশায় তারা রয়েছেন, কিন্তু না, সেরকম তিনি কোনো তাদের কাছে আহ্বান রাখেননি। অন্যদিকে ওয়াকারুজ্জামান, তার যে রাজনীতি ব্যক্তি তিনি নন, তিনি সামরিক প্রধান, তিনি ক্ষমতা দখল করবেন এরকম অনেকেই বলতে চাইছিলেন। একেবারে প্রচেষ্টা কেউ নেই বলা যাবে না, তৈরি তিনি আছেন। বলা যায় ঘুরিয়ে গোটা বাংলাদেশকে তিনি যেভাবে করায়ত্ত করেছেন, মুষ্টিবদ্ধ হাতে তার কিন্তু বাংলাদেশকে তিনি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তাকে এখন এই মুহূর্তে ছাত্র সমাজ আর কি, যারা একদিন সমন্বয়ক ছিল, তারা এখন তাকে পছন্দ করছে না। তারা রাজনৈতিক দল তৈরি করেছে। রাজনৈতিক দলে তাদের একটু সময় দরকার, পায়ে খাড়া হতে সময় দরকার তাদের বৈষয়িক উন্নতি করার জন্যে। এটা আমি বলছি না, বিভিন্ন রকম যে ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। তার মধ্যেই যখন স্বাধীনতা দিবসের দিন ডক্টর ইউনূস চীনে সফর করছেন, অনেকেই বলছেন শ্লাঘায় ভুগছেন। ডক্টর ইউনূস চীনে তো যাচ্ছেন, বড় কিছু করছেন। এবার ভারতকে বেশ ভালো রকম শিক্ষা দেওয়া গেছে, চোখে চোখ রেখে এবার ভারতের সাথে কথা হবে। তুমি নেই তো কি আছে, চীন তো আছে। এই তো হচ্ছে গোদামাপে একটা চিন্তাভাবনা চলছে, কিন্তু বিষয়টা এখানে থেমে নেই। কেন চীনে তিনি গেছেন? সেখানে যেমন একটা বাণিজ্য সম্ভাবনা প্রস্তুত করতে চাইছেন, এর বাইরে কি একটা বিষয় রয়েছে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন চীন সফরে রয়েছেন, তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তিনি ভাষণ দিয়েছেন। আগামীকাল চীনের প্রিমিয়ার, সর্বময় কর্তা, চীনের কমিউনিস্ট পার্টির প্রধান, চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের সঙ্গে তিনি আলোচনা করবেন। তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের মধ্যে ইসরায়েল প্রসঙ্গ নিয়ে এসেছেন, এবং ইসরায়েলে যে হানাদারি প্যালেস্টাইনে, কিন্তু সেটা ছুঁয়ে গেছেন। জোরালোভাবে কোনো সেরকম বক্তব্য নেই। এই উপমহাদেশের যারা এশিয়ান লিডার্স যারা রয়েছে, তাদেরকে তিনি এগিয়ে আসতে বলেছেন ক্রাইসিস থেকে উঠে আসার জন্য। একটি ছোট দেশের এই মুহূর্তে সিইও হিসাবে সেই দেশের তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক তার যে খ্যাতি রয়েছে, বিশেষভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে, মাইক্রো ব্যাংকিংয়ের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে তার অনেক যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগকে তিনি কাজে লাগাতে চাইছেন। ছাত্র সমাজ কি তাতে খুব উৎফুল্ল? তিনি কি তাদের জন্য একটা সময় নিতে পারবেন? তিনি কি তাদের পাশে থাকতে পারবেন জাতীয় নাগরিক পার্টির কাছে? তার কারণ নির্বাচন তো ফেস করতে হবে। সেই নির্বাচন কবে নাগাদ হতে পারে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে যেরকম এই মুহূর্তে বাংলাদেশ অনেকটা স্থিতিশীল বলা যেতে পারে এই মুহূর্তে,
কিন্তু অন্যান্য দিক থেকে বড় রকম পরিবর্তন ঠিক যখন তিনি জেনে যাচ্ছেন আগামীকাল শি জিনপিংয়ের সাথে তিনি যখন বৈঠক করবেন তার আগে ভারত ও আপনাদের কাছে জানিয়ে রাখি ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে আসছেন। তার আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। ভ্লাদিমির পুতিন দেশে আসছেন। ইউক্রেনের ক্ষেত্রে কিছুদিন আগে জেলেনস্কি একটা কথা বলছিলেন যে ভ্লাদিমির পুতিন নাকি মৃত্যুশয্যায়, ভ্লাদিমির পুতিনের এই হয়েছে সেই হয়েছে, মানে মৃত্যু কামনা করছেন জেলেনস্কি। 1 নম্বর শত্রু জেলেনস্কি, বা ইউরোপিয়ান ইউনিয়নের অনেকের কাছে বিস্ফোরার মতো ভ্লাদিমির পুতিন। এই বাণিজ্য যুদ্ধের আবহে যখন নরেন্দ্র মোদীর সাথে দেখা করছেন তখন নিঃসন্দেহে একটা কতগুলো অক্ষের পরিবর্তন ঘটতে চলেছে। অত বিস্তারিতভাবে যাব না, শুধু এটুকুর মধ্যেই থাকব যে পাকিস্তান যেমন একদিকে ঘোর সংকটের মধ্যে পড়েছে, তাদের সেনাপ্রধানকে সেনাবাহিনীর বাকিরা চিঠি দিয়ে জানাচ্ছে যে এইভাবে হতে পারে না। বালুচিস্তান নীতি পাকিস্তানের জন্য বুমেরাং হতে চলেছে, তারা অকারণে জীবন দান করবে না। তাই বিভিন্ন জায়গায় জায়গায় একটা যুদ্ধ পরিস্থিতি রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কথা কিন্তু ওয়াকারুজ্জামানও বলেছেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যাবার আগে, স্বাধীনতা দিবসের আগে ইউনুস সাহেবও কিন্তু একটা তার বক্তব্যে সাক্ষাৎকারে তিনি বলেছেন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। এই রকম একটা বিষয়ের মধ্যে থেকে যখন আমরা রয়েছি একটু আলোচনায় ঢুকবো, গভীরে যাব এবং আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আপডেট বাংলাদেশ অবশ্যই জানাবো, তাকে নিয়ে বিশ্লেষণ করব, সবটাই হবে। কিন্তু তার আগে আজকে ইউনুসের ভাষণ অনেকের কাছে মনে হয়েছে অসাধারণ বক্তব্য। আমার কেন জানি না মনে হয়েছে তিনি গিয়ে দার্শনিক হয়ে গেছেন। এমনি দর্শনের জন্য চীন বিখ্যাত। একসময় অতীশ দীপঙ্কর চীনে গিয়েছিলেন। চীন থেকে ফাইয়েন ইউয়েনসাংয়ের সেই যে আগমন, ফলে দুটো দেশের সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থেকেছে। আমরা একটু ডক্টর মোহাম্মদ ইউনুস আজ কি বলেছেন সেটার দিকে একটু নজর রাখবো। খুব সংক্ষেপেই একটু সেটা আপনাদেরকে শোনাবো, তার কারণ দীর্ঘ ভাষণ দিয়েছেন। আমরা যেহেতু এটা অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনা করব, তাই তার অংশবিশেষ একটু আমরা দেখে নেব। In today's polycrisis world, wars and conflicts erode rights and disrupt economics. The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. The continued tension in Ukraine is heavily tolling on our global supply chain. The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic, and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. ঐক্যের ডাক দিয়েছেন বিশেষ করে এশিয়া জুড়ে, যাতে যাতে একটা শেয়ার্ড একটা ফিউচার তৈরি হয়, যাতে একটা ভবিষ্যৎ তৈরি হয়, সেই ভবিষ্যতের মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে। কথা তিনি দারুণ বলেন, অসম্ভব ভালো বলেন, তার কথার মধ্যে গভীরতা যায়। পণ্ডিত মানুষ, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা কি? পণ্ডিত মানুষও অনেক সময় ফেল করে যায়, তার জন্যে যে যে সমস্ত জায়গাগুলো থাকে। অকারণ ভারত বিদ্বেষ কি একটা বড় ফ্যাক্টর রয়েছে, যেটার কারণে হয়েছে হয়তো চীনের প্রতি দুর্বলতা, চীনের প্রতি একটা সহযোগিতার বা আস্থার সম্পর্ক তৈরি করার জন্যে
ভারত বিরোধিতার কি খুব প্রয়োজন ছিল, বা যে শক্তিগুলো ভারত বিরোধিতার এত বড় হুঙ্কার বা ঢক্কানি নাচ ছিল বাংলাদেশে, তাদেরকেও কি একেবারে কার্ভ করা যেত না? এই সমস্ত প্রশ্নগুলো আজকে কিন্তু উঠে আসছে। আজকে স্টুডিওতে রয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম একজন সেরা মুখপাত্র পার্থ মুখার্জি, তাকে আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন রতন হাতি, তাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশেষজ্ঞ এবং তার সাথে রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দীপ্তিমান সেনগুপ্ত, বিশেষভাবে উত্তরবঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। আমি দীপ্তিমান সেনগুপ্তর কাছ থেকে জানতে চাইব, ভাষণটা কিন্তু ডক্টর ইউনূসের পুরোটাই প্রায় শুনেছি আমি, এবং তাতে বেশ আমার মনে হয়েছে যে ভাষণের মধ্যে একটা ওজন রয়েছে। তিনি একটা শেয়ার্ড ফিউচারের কথা বলছেন, প্যালেস্টাইনের প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন, রোহিঙ্গা সমস্যায় যে বাংলাদেশ জর্জরিত, কোথাও এটা বিশ্ববাসীর কাছে বারবার, এবং সেই সমস্যা মেটানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এই অবধি তো ঠিক আছে। কিন্তু তার এই ভ্রমণকে অনেকে বাঁকা চোখে দেখছে, কেউ কেউ অত্যন্ত বেশি বলছেন যে মুখ লুকাতেই তিনি গেছেন, তার কারণ কমপ্লিট ফেলিয়ার ইন বাংলাদেশ অ্যাফেয়ার্স, এরকম অনেকে যখন বলছেন। কোথাও একটা জায়গায় অন্য সম্ভাবনার ক্ষেত্রে দেখছেন যে চীন এই পরিস্থিতিকে আগামী সময় কিভাবে ব্যবহার করবেন, এবং সবচেয়ে বড় কথা শি জিনপিংয়ের সাথে আগামীকাল তার বৈঠক আছে, এবং বেইজিং ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডক্টরেট দিচ্ছে। এটা কম বড় ব্যাপার নয়, বাংলাদেশের কাছে অত্যন্ত শ্লাঘার বিষয় এটা তাদের কাছে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের কি লাভ হতে পারে, এটা প্রশ্নও বিভিন্ন জায়গা থেকে উঠছে। তাতে নানা রকম সম্ভাবনা, অনেকেই কিছু বলছেন, তার বিরোধীরাও একরকমভাবে বলছেন, তার সাপেক্ষে একরকম যুক্তি আসছে। আপনি কিভাবে দেখছেন? আমি আপনার এখানে প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে যদি আমাদের কিছু চিন্তা করতে হয় তাহলে পূর্ব দিক থেকে, মানে পশ্চিম দিক থেকে দেখে তারপরে পূর্ব দিকটাকে বিশ্লেষণ করব। বিগত কয়েকদিনের মধ্যে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে চাবাহার বন্দর বা ওই এলাকাটাতে চীনা আর্মি নিয়েছে, পজিশন নিয়েছে। সেটা ওরা বলছে যে ওদের ওখানকার ভাড়া করা সৈন্য ইত্যাদি যাই হোক না কেন সেটা নিয়েছে, কারণ ওই তিনটে সেখানে প্রাইভেট সিকিউরিটি গ্রুপ, যেটা রাশিয়াতেও যেরকম রয়েছে, এরকম প্রাইভেট সিকিউরিটি গ্রুপ, তারা নিরাপত্তা চাবাহার বন্দর তার মধ্যে রয়েছে। এটা আপনি ঠিকই বলছেন। এটা যথেষ্ট মানে একটা অনেকের কাছে হচ্ছে যে চীন বেসরকারি এরকম নিরাপত্তা ব্যবস্থা করছে, বিষয়টা আদপে কি? হ্যাঁ, তো আমি এটার সঙ্গেই আপনাকে আপনার এই মঞ্চেই বলেছিলাম যে ওইখানে যত প্রেসার বাড়বে এইখানে মানে তত একটা ছটফট অবস্থা। তো এখানে যেটা চীনের বন্দরটা ছিল রাখাইন প্রদেশে, সেই ক্যাপচু বন্দর কিন্তু অলরেডি সেটা ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। এবার আমেরিকান যে আর্মি ডেলিগেট বাংলাদেশে এসেছিল এবং যারা ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনা করেছে, তারা কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বলেছে যে আপনারা আরাকান আর্মির সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করুন। সেটা কিন্তু আবার ইউনূসকে বলেনি, সেটা বলেছে হচ্ছে বাংলাদেশের যিনি সেনাপ্রধান তাকে। তো আমরা মোটামুটি সবাই জানি যে ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা দূরত্ব আছে, অর্থাৎ বাংলাদেশে দুটো পোল হয়ে গেছে। একটা পোল হচ্ছে আমেরিকা পোল, একটা পোল মানে চীনা পোল, একদম খুব পরিষ্কার। এটা এখন এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যে কারণে গেছেন, উনি বিভিন্ন জায়গায় টাকার ব্যবস্থা করার জন্য গেছিলেন, সেই টাকা ফাঁকার উনি ব্যবস্থা কিছু করতে পারেননি। এখন ওনার কাছে কিছু বাংলাদেশের কিছু সম্পদ আছে, কিছু জলীয় মানে জল সংক্রান্ত বিষয় কিছু বিষয় আছে, ভূমির নিচের কিছু বিষয় আছে, সেগুলো কেন্দ্র করে কোনো একটা সহিসাবুত করে যদি উনি কিছু ওই আবার, কারণ 29 মিলিয়ন আসা বন্ধ হয়ে গেছে, খুব কাছাকাছির মধ্যে নির্বাচন আছে, তো নির্বাচন করতে তো পয়সা লাগবে, সেই পয়সাটুকু যদি উনি জোগাড় করতে পারেন তাহলে সেটা করবেন। এবং এখানে এসে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে অবস্থা হয়েছে, তারা লাফালাফি করে অনেক কিছু প্রচার করবে যে এটা নিয়ে এসছে ওটা নিয়ে এসছে, আসলে কিছুই আনেনি, এটা বিক্রি হয়ে গেছে। পাকিস্তানের যেরকম চাবাহার বন্দরটা বিক্রি হয়ে গেছে, পাকিস্তানে যেরকম বালুচিস্তান বিক্রি হয়ে গেছে,
বাংলাদেশও সেম পলিসিতে, কারণ এখন পাকিস্তানের পক্ষে আর এখানে এসে নতুন করে ইন্টারফেয়ার করার কিছু সম্ভব হবে না। তবে এখানে একটা বিষয় আমি আপনাদের কাছে পরিষ্কার করছি, যে ভারতবর্ষ যেটা প্রথম থেকে যে থিওরিটা নিয়েছিল যে ঠিক আছে আমরা নর্মালি থাকবো, আমরা কোনো অতিরিক্ত কোনো এক্সপ্রেশন আমরা দেখাবো না, এটা খুব ভালো বিষয় হয়েছে। কারণ যে অগণতান্ত্রিক ভাবে এই দেশে ঢুকেছে, মানে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে ঢুকেছে এবং যার ঢোকার প্রথম শর্তটাই ছিল, সেই শর্তটাই সে মেনটেন করেছিল যে ভারত বিরোধিতা। এবার ওকে ফেস করতে দিন, ও কি নিয়ে আসতে পারে। তবে আমি বলছি বাংলাদেশের কিছু বিক্রি হচ্ছে, এই ব্যাপারে মোটামুটি আমি কনফার্ম, আমি এইটুকু বলতে পারি। মানে আপনি বলছেন নির্বাচনের জন্য ফান্ডের ব্যাপার বা কোনো ডক্টর ইউনূস তো নির্বাচনে দাঁড়াবেন না, তার 86 বছর বয়স, তো ওনার কিসের টাকার দরকার? না, উনি দাঁড়াবেন না, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। মালদ্বীপে যেরকম ঘটনা হয়েছে, শ্রীলঙ্কাতে যেই ঘটনাগুলো ঘটেছে, নেপালে যে ঘটনা করেছে চায়না, একইভাবে এইখানেও সেম ঘটনা ঘটছে। পাকিস্তানে চায়না যে ঘটনা করেছে, অর্থাৎ পাকিস্তানে বা এই জাতীয় দেশগুলো, এগুলো হচ্ছে করাপ্টেড দেশ। চীনের প্রথম শর্তটা হচ্ছে ওরা করাপ্টেড দেশ খোঁজে, সেখান থেকে ওরা কিছু একটা নেয় এবং সেখানকার মিডিয়াকে হস্তগত করে ঠোরে শেষে সেই দেশটার একটা 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। ওকে, আমি আসবো, আমি একটু পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবুর কাছে আসার আগে আমি একটু দেখে নেব যে ডক্টর ইউনূসের যে বক্তব্য, একটু দ্রুত গ্রাফিক্স আকারে একটু দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করব যে বক্তব্যগুলো একটু আমরা যদি দেখে নিই। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে রিপোর্টটা আর কি সামনে এসেছে, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ঐক্য পরিষদ যে রিপোর্ট দিয়েছে, হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের এই অভিযোগ ঐক্য পরিষদের রিপোর্টে স্বচ্ছতার অভাব রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে রিপোর্ট, এই আবহে শফিকুল ইসলাম তার যে বক্তব্য, তিনি যেটা বলেছেন, উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টের উপর ভিত্তি করে অনেকেই বাংলাদেশের চরিত্র নির্ধারণ করছে। সেখানে দেখানো হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা। এর আগে আরও দুটো প্রতিবেদনে তারা দিয়েছিল, সেগুলো নিয়ে পুলিশ কেস টু কেস তদন্ত করে দেখে 2-1টা বাদে বাকিগুলোর ক্ষেত্রে সাম্প্রদায়িক কারণ ছিল না। নিয়মিত অপরাধের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে তুলে ধরছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মানে স্বাভাবিক অপরাধের ঘটনাকে সেটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদনের 11টি ঘটনা তদন্ত করেছে পুলিশ। তাদের প্রত্যেকটা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়েছে। আমরা দেখছি সংগঠনের প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নেই, তাদের প্রতিবেদন ধরে বাংলাদেশে প্রচার করা হচ্ছে। আশা করব বাংলাদেশি নাগরিক হিসাবে তারা গঠনমূলক হবে। প্রচুর জ্ঞান বিতরণ করেছে, মানে যখনই এই ধরনের ঘটনা ঘটছে। এইটা আমি কেন দেখালাম আপনার কাছে আসার আগে, আমি এইটার জবাব না হয় ঠিক আছে, আমি রতনদার কাছ থেকে পরে এটা জানতে চাইব, কিন্তু আপনার কাছে দেখুন, উনি প্যালেস্টাইন সমস্যা অনেক কিছু বলছেন, চীনে গিয়ে কিন্তু চীনেও একটা সমস্যা রয়েছে, এটা নিয়ে অদ্ভুতভাবে ইসলামিক দুনিয়া চুপ, সেটা হচ্ছে উইঘুর মুসলমানদের নিয়ে। সেটা নিয়ে কেউ চীনকে কখনো কেউ প্রশ্ন করে না, প্রশ্ন করতে সাহসও পায় না। তার কারণ হচ্ছে টাকা বড় দায়, ব্যবসা বড় দায়। এরকম একটা পরিস্থিতিতে যখন এই ভাষণগুলো আসে বা এই রিপোর্টগুলো আসে, যখন এই রিপোর্টগুলোকে যেভাবে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু মনে হয় যে এই তিনি ভালো বলেন, তার সারবত্বটা কি অ্যাকচুয়ালি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর যে কোনো রিপোর্টই 100% সঠিক হয় না, এটা আমরা জানি। আবার এমন নয় যে সব রিপোর্টই 100% ভুল। হ্যাঁ, যতগুলো অভিযোগ করেছে ততগুলো অভিযোগ হয়তো সত্য নাও হতে পারে, কিন্তু এটাও তো ঘটনা যে তার মধ্যে অনেকগুলোই সত্যি। কেন আগুনটা না থাকলে ধোঁয়াটা হবে কেন? কেন অনেক কিছু তো আমরা দেখছি, এটা তো নিজের চোখে বা সারা পৃথিবী সামনে যেটা উঠে আসছে, এটা তো অস্বীকার করে লাভ নেই যে আজকে সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, অ্যাকচুয়ালি এটা দুটো আসপেক্টে অত্যাচারটা হচ্ছে। একটা আসপেক্ট হচ্ছে একদম প্রথমে যেটা শুরু হয়েছিল যে হিন্দুরা আওয়ামী লীগ পন্থী, অতএব রাজনৈতিক বিরোধিতার একটা জায়গা থেকে প্রথমে শুরু হলো। কিন্তু যে মুহূর্তে ছাত্রদের হাত থেকে পুরো আন্দোলনটা একবারে এই মানে জঙ্গি মৌলবাদীদের হাতে চলে গেল, জামাত টামাত এবং নানা রকম তৌহিদি জনতা বলে যাকে মানে জনতার নাম তৌহিদি জনতা বলে যে জনতাকে আমরা রাস্তায় দেখছি, এরা যখন টোটাল ব্যাপারটা কন্ট্রোলে নিয়ে নিল, তখন ওই শুধু আওয়ামী লীগপন্থী হিন্দুরা হয়ে গেল হিন্দুই শুধু আর কি, মানে কাফের।
সেখানকার মুসলিম মানে যারা মানে একবারে কি বলবো মানে মৌলবাদী মুসলিম তাদের কাছে তারা শত্রু। এবার ঘটনাটা সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সমাজ শুধুমাত্র যে সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ তাই নয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরও রক্ষা করতে ব্যর্থ। তাদের ধর্মীয় স্থান বাংলাদেশে যে পরিমাণে আক্রান্ত হয়েছে যেটা কল্পনা করে না। তো তাদের যে পরিমাণ সংখ্যালঘুদের মানে সংখ্যাগুরুদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে, সমস্ত তাদের যে সমস্ত পীর বাবাদের সমস্ত কবর টবর তুলে ফেলে দেওয়া হয়েছে, তাদের কাছে আমরা কি আশা করব যে সংখ্যালঘু যারা আছে হিন্দুদের ধর্মস্থান তারা রক্ষা করবে? তো মানে বাতুলতা। এই সরকারের কাছে সামগ্রিকভাবে আমি বলবো যে মানুষের জান মান যা আছে সমস্ত রক্ষা করাই কিন্তু তাদের কাছ থেকে আশা করা যায় না বর্তমানে যা পরিস্থিতি। কারণ আশাই করা যায় না, যখন আপনি এটা খুব ডিসাইসিভ একটি কথা বললেন, ঠিক তাহলে এই প্রশ্নটা আসতে পারে, তিনি যে এই প্যালেস্টাইন রোহিঙ্গা ইস্যু, এই ইস্যুতে গোটা বিশ্বের মানে এশিয়ান লিডার যারা তারা এটাকে নিয়ে সামগ্রিকভাবে একটা ঐক্য বজায় রেখে এবারে তিনি গেছেন ফেস সেভিং। মানে ব্যাপার হচ্ছে কি মাঝে মাঝে তো মানুষের সাজার দরকার হয়, তখন আপনি বাইরে বেরোবার আগে একটু মুখে পাউডার টাডার মেখে নিলেন, চুলটা আজরে নিলেন, এই যে নিজেকে একটা প্রেজেন্ট করছেন, এটা হচ্ছে ইউনিসেফ সেরকম একটা সফর। আপনি যদি আজ অনুষ্ঠানটা দেখে থাকেন দেখবেন যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন তিনি প্রথমেই বলেছিলেন যে আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা হামাস বা ইসরায়েল নিয়ে আমরা রোহিঙ্গা নিয়ে আমরা আমাদের আজকে আলোচনার বিষয় নয়। তিনি কিন্তু ওই হামাস এবং ইসরায়েলটা ছুঁলেন, কিন্তু ছুঁয়েই তিনি চলে গেলেন কিন্তু রোহিঙ্গাতে এবং বর্মার কে টেনে আনলেন। এবং এই রোহিঙ্গাটা সমস্যার জন্য তিনি বললেন যে সারা পৃথিবী এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার এখন শেষ আশা কি না সারা এশিয়ার যারা শক্তিশালী যারা আছে তারা এসে যেন এই রোহিঙ্গাদের রক্ষা করে। তবে কিছু কথা কিন্তু তিনি খুব ভালো বলেছেন, মানে আমি বলছি যে যদি অর্থনীতির ছাত্র হিসেবে যেমন একটা খুব সুন্দর কথা তিনি বলেছেন যে এভরিবডি শুড বি বর্ন pre-0%, অর্থাৎ মানুষ যখন জন্মাবে সেই সমাজে জিরো আনএমপ্লয়মেন্ট থাকবে, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন থাকবে। তো এই যে ব্যাপারগুলো শুনতে ভালো, কিন্তু আজকে যদি আপনি বাংলাদেশে চিন্তা করেন আজকে জিরো মানে ওয়েলথ কনসেন্ট্রেশন বা আনএমপ্লয়মেন্ট, আজকে বাংলাদেশের যেটা গর্বের যে শিল্প ছিল সেটা হচ্ছে তাদের পোশাক শিল্প। আপনি জানেন এই যে পোশাক শিল্পটাকে তারা ভারতবর্ষের উপরে দোষ দিচ্ছে, কিন্তু পোশাক শিল্পটাকে তারা নিজেরাই ধ্বংস করেছে। কেন ধ্বংস করেছে না, অত্যন্ত সস্তায় তারা সুরাট থেকে সুতোটা পেত এবং তাদের কি বক্তব্য যে সুরাটের এই সুতোটা কেনার জন্য ভারতের সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট হচ্ছে বিশাল, তারা সুতোটা কেনা বন্ধ করলো। কিন্তু তারা যেটা ভুলে গেল যে সুতো কেনার জন্য তাদের যে ট্রেড ডেফিসিট হচ্ছে তার থেকে অনেক বেশি টাকা তারা রোজগার করছে পৃথিবীতে 1 নম্বর পোশাক সরবরাহকারী হিসেবে নিজেদের পরিগণিত করতে পেরে। অর্থাৎ এই যে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্কের যে ব্যাপারগুলো এগুলো তারা শুধুমাত্র অন্ধ ভারত বিরোধিতার উপর ভিত্তি করে তাদের পলিসিগুলো ঠিক করতে গিয়ে তারা নিজেদের পায়ে নিজেদের কুড়ুল মারলো। মানে আর চীনের সঙ্গে ব্যাপার যেটা আমি আমার একটু প্রশ্নটাকে শুনে আপনি খুব সংক্ষেপে উত্তর দিন, তারপর আমি একটু রতনদার কাছে আসবো। একটু যে অন্ধ ভারত বিরোধিতাকে পুঁজি করে চীনের কাছ থেকে কি ফায়দা পাওয়া এই মুহূর্তে সম্ভব বলে আপনি মনে করেন? আপনি যদি দেখেন আজকে যদি আপনি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো শোনেন দেখবেন কোনো বড় চুক্তির কথা সেখানে বলা হচ্ছে না। সবচেয়ে বড় কথা এই সফরটা কতখানি সরকারি সফর সেটাই সন্দেহ আছে, এইটাই সন্দেহ আছে। এটাকে সরকারি সফর বানানোর একটা চেষ্টা চলছে বাংলাদেশের তরফ থেকে। কোনোভাবে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে 5 মিনিটের একটা সাক্ষাৎকার যাতে তারা বলতে পারে তাদের মুখ রক্ষা হয়। ওই যে বললাম যে এটা পুরো ফেস সেভিং। কেন ভারত তারা চীনের কাছে যাচ্ছে একটাই কারণে, তারা ভাবছে আমরা চীনকে দেখে যদি ভারতবর্ষের সঙ্গে দর কষাকষির একটা জায়গা নিতে পারি। কিন্তু তারা যেটা ভুলে যাচ্ছে যে চীন ভারতবর্ষ নিঃস্বার্থভাবে পৃথিবীর সমস্ত দেশকে সাহায্য করে, চীন কিন্তু নিঃস্বার্থভাবে করে না, সেই রাষ্ট্রটাকে তারা দেউলিয়া করে ছাড়ে। এটা হচ্ছে চীনের চরিত্র। তারা হাম্মাম খোটা বন্দর নিয়ে নেয়। ওকে, আমি রতনদার কাছে এটা জানতে চাইবো যে ব্যাপারটাতেই বলবো, এই ব্যাপারটা হ্যাঁ বলুন। আমি প্রথমেই বলি আমেরিকা হচ্ছে সারা বিশ্বে মুসলিম সন্ত্রাসবাদের শত্রু নাম্বার 1।
সারা বিশ্বে চায়না সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের মদতদাতা এবং ফাইন্যান্সার। এটা ফার্স্ট টাইম, প্রথমেই বললাম। চায়নায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ও হচ্ছে যত এখন 56টা কান্ট্রি ছিল মুসলিম কান্ট্রি, তার মধ্যে সন্ত্রাসবাদের সংখ্যা এখন অনেক কমে গেছে। মানে G8 G20 মারের ঠেলায় সন্ত্রাসবাদ কমে গিয়ে এখন সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 6-তে। এই 6-এর হচ্ছে সন্ত্রাসবাদের যে টিম আছে, যে টিম স্পন্সর করে, তার মধ্যে জর্জ সরোস আছে, তার মধ্যে এও আছে, এই যন্ত্রটাও আছে, মোহাম্মদ ইউনুসটাও আছে। এই যন্ত্রটা ওখানে ওই মুসলিম সন্ত্রাসবাদীদের মদতদাতাদের মিটিংয়ে গেছে। এবার আমি বলছি, চায়নায় গিয়ে কোনো লাভ হবে না। চায়না হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ। সার্ক নেশনে 6টা দেশে সব লোন দিয়ে এবং বিওটিতে বিল্ড অফ অ্যান্ড ট্রান্সফার করতে গিয়ে 18 লক্ষ কোটি টাকা ফাইসা গেছে। এখন ওই টাকার জিন্দেগিতে পাইব না, কোনোদিনই পাবে না ওই টাকা। এখন মাথা গেছে খারাপ হয়ে। ওরা তো অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ, রাজনৈতিক সাম্রাজ্যবাদী দেশ নয়। বা সার্ক নেশনের টাকা আটকে গেছে, ফেসেছে। এইবারে রাশিয়া বামডানের বিরোধ আছে। রাশিয়া কখনো চায় না যে চায়না লার্জার ইকোনমি হোক এবং চায়না কমিউনিস্ট দুনিয়াকে শাসন করুক। এখানে সঙ্গে আছে, কিন্তু পেছনে কাটি করে যাচ্ছে। সঙ্গে আছে ভারতের সঙ্গে ব্রিক্সে, তোমার সঙ্গে ঝামেলা মিটিয়ে দেবো ভারতে, লাইন অফ কন্ট্রোল থেকে সব সেনা সরে গেল। তারপর দেখছি যাচ্ছে রাশিয়া তো আমেরিকার সঙ্গে ফিট হয়ে গেল। আরে সালা, এদিকে আমাকে সালা ফিট করে দিয়ে ওদিকে ফিট হয়ে গেল। এই সালা একটু সালা অন্য খেলা হয়ে গেল। ঠিক আছে, এবার অন্য খেলা হয়ে গেল। এবার হচ্ছে কি, আপনাকে আমি খুব পরিষ্কারভাবে বলছি, বালুচিস্তান বর্ডার ইরান, বালুচিস্তানের আন্দোলনটা কে শুরু করেছিল? এটা প্রশ্ন কথা, এটা আগে জানতে হবে। খান আব্দুল গাফার খান, উনি বালুচ নেতা, উনি ফ্রিডম ফাইটার। সীমান্ত গান্ধী, ওনার প্রভাব অনেক বেশি ওখানে। উনি একমাত্র অভারতীয়। ইন্দিরা গান্ধী ওনাকে ভারতরত্ন দিয়েছিলেন, উনি অভারতীয়, ওনাকে ভারতরত্ন দিয়েছিলেন। ওনার ছেলে ওয়ালি খান, তিনি ওই নেতৃত্ব দিয়েছেন। ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে হয়তো আজকে বালুচিস্তান স্বাধীন হয়ে যেত এবং পাকিস্তান ম্যাপ ছোট হয়ে যেত। যাই হোক, পরবর্তীকালে আর হয়নি। রাশিয়ান ব্লকটা ভেঙে যায়, এই সাবকন্টিনেন্টে শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে এই ব্লক ভেঙে যায়। আপনাকে আমি একটা কথা বলছি, এখন ব্যাপার হচ্ছে চীন এখন একটা এমন ফাঁদে পড়ে গেছে, দেখছে আমেরিকা, ইন্ডিয়া এবং রাশিয়া সারা তিনটে এক হয়ে গেছে। হয়ে গিয়ে অ্যান্টি চায়না ডিফেন্স প্ল্যাটফর্ম তৈরি হবে। কোথায় তৈরি হবে? একটা হবে নাব নদীতে, একদম ওখানে সমুদ্রের ওপর বন্ধগুলো নিয়ে নিচ্ছে। এদিকে নিকোবরতে 75,000 কোটি টাকা মোদি খরচা করছে, এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ডিফেন্স ফিফেন্স সব নিয়ে একদম ওখানে ঘাঁটি। এবার দুদিক থেকে চীন সাগরে আমি যে মায়াক্কা প্রণালী দিয়ে ব্যবসা করি, আমার 80% জাহাজ যায়। এবার তো আমেরিকা দেবে, ইন্ডিয়া দেবে 5.5, আমি তো আর 80% জাহাজ ওখান দিয়ে পেছন দিয়ে নিয়ে যেতে পারবো না। আমি ওখান দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবো না। এবং আমি ওখান দিয়ে, হ্যাঁ বলাটা আমার ভুল হয়েছে, আমি ওখান দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবো না। ওখান দিয়ে 80% আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। মায়াক্কা প্রণালীতে ওখানে সাব স্টেশন তৈরি হচ্ছে। ওকে, কিছু বলছেন পার্থবাবু? না, যেটা আমি বলছি যে আন্দামান নিকোবরের যে যে ঘাঁটির ব্যাপারটা, এটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। ওইখানে ঘাঁটিটা হলে কিন্তু একটা স্ট্র্যাটেজিক, এবং মালদ্বীপটা গন্ডগোল করে দিয়েছে মধ্যখানে। নাহলে আপনার নিশ্চয় মনে আছে, আজ থেকে প্রায় বছর 40 আগে মালদ্বীপে একটা বিদ্রোহ হয়েছিল। ভারতে সৈন্য গায়ের ওখানে ঢুকেছিল, রাজীব গান্ধী সাহায্য করেছিল, বিদ্রোহ হয়েছিল। এবং যখন এসওএস এসেছিল, তখন এসওএস এসেছিল, ভারতবর্ষের নৌবাহিনী মাত্র 45 মিনিটের মধ্যে মালদ্বীপে পৌঁছে গেছে। আজও অব্দি পৃথিবীর কোনো নৌবাহিনী কল্পনা করতে পারবে না যে এই দূরত্বটা 45 মিনিটের মধ্যে অতিক্রম করে তারা একটা দেশের এরকম ভাবে মানে একটা বিদ্রোহকে দমন করতে পারে। ফলে এই জিনিস অনেক আগে থেকেই চলছে। এই যে চীন, তারপর ধরুন পরবর্তীকালে কোয়াড তৈরি হয়েছে, তবে কোয়াডটা যে খুব সুষ্ঠুভাবে এগোচ্ছে তা নয়। কেননা যারা দেখুন, পৃথিবীর যে কোনো মানে যে জোটগুলো আছে বেসিক্যালি একটা অর্থনৈতিক জোট। আমরা রাজনৈতিক জোটের কথা বললেও তারা
থেকে তাদের অর্থনৈতিক যে চিন্তাভাবনা আছে সেটাকেই তারা সামনে রাখে। তো সেই জন্য মাঝে মাঝে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে কিন্তু বিপন্নতা আসে এই অর্থনীতির কথা চিন্তা করতে গিয়ে। কিন্তু তবু এটা ঘটনা যে আজকে সবচেয়ে বড় যেটা একটা সুবিধা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে চীনের নিজের অর্থনৈতিক অবস্থা কিন্তু ক্রমে খারাপ হচ্ছে। কেননা চীন প্রায় গত 20-30 বছর ধরে সারা পৃথিবীতে যেভাবে ইনভেস্ট করেছে, যে কম পয়সায় নিজেদের যা উৎপাদন মানে ক্ষমতা তার থেকে বেশি উৎপাদন করেছে, যা উৎপাদন দাম হয় তার থেকে কম দামে বিক্রি করেছে, ফলে একটা সময় গিয়ে তার অর্থনীতিতে তার একটা মন্দাভাব একটা এসেছে। আমি কি 1 মিনিট বলার সুযোগ পাবো? হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে করোনা আবহে 123টা কোম্পানি চায়না থেকে তার ইন্ডাস্ট্রি উইথড্র করেছে এবং চায়না অর্থনীতি ভেঙে গেছে। এখন তাইওয়ানে জায়গা নেই, কোরিয়াতে জায়গা নেই, ভিয়েতনামে জায়গা নেই ইন্ডাস্ট্রি করার। ভারতবর্ষে মানব সম্পদ, হাই কোয়ালিটি মানব সম্পদ, র মেটেরিয়াল সস্তা, ল্যান্ড প্রচুর, ট্রান্সপোর্ট একদম দুর্দান্ত। সেই জন্যে আগামী দিনের আমেরিকা G8 G20 কান্ট্রির নজর ডেস্টিনেশন ইন্ডিয়া, ইন্ডিয়া গেটওয়ে অফ ম্যানুফ্যাকচারিং হাব। আমরা কতটা এই সুবিধা নিতে পারবো সেটা অন্য প্রশ্ন, কতটা সুযোগ নেব নিঃসন্দেহে এইটা একটা বৃহত্তর প্রশ্ন। আমরা অনেকটা এই দিকটা গেছিলাম, আমি আবার দীপ্তিমান সেনগুপ্তের কাছে এই জায়গাটা আসবো। এটা ঠিক কথা, যেমন রতনদা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বা চীনের এই বিওটি নিয়ে তার একটা কিন্তু যে আশঙ্কার কথা শুনেছিলেন পার্থবাবু, একটা কংগ্রেসের যে ট্র্যাডিশনাল দৃষ্টিভঙ্গি, যে আওয়ামী লীগের প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখা, এর থেকে একটা শিফট হয়েছে। এটা ভারতবর্ষের রাজনীতির একটা পরিবর্তন কিন্তু লক্ষণীয়। দীপ্তিমান, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কঠিন পরিস্থিতি তো স্বাভাবিকভাবে রয়েছে। এই দেখুন, যখন ডক্টর ইউনূস যাচ্ছেন, আমি জাস্ট একটা রেফারেন্স হিসাবে আসছি আপনার কাছে, কোনো প্রশ্ন রাখছি না, কারণ আপনারা অনেক বেশি গভীর বিশ্লেষণ দিচ্ছেন। আমি কতগুলো হচ্ছে সেখানে কিউ একটা রাখছি। যখন ডক্টর ইউনূস যাচ্ছে, তার কিছুদিন আগে নাহিদ ইসলাম এরা অনেক রকম তার বিরুদ্ধে উষ্মা দেখিয়েছিলেন। আপনি বলছেন যে সেখানে তাদের যিনি পিতামহ রয়েছেন তিনি তাদের একটা ব্যবস্থা করবেন, কেন ব্যবস্থার জন্যই তিনি গেছেন, সেরকম আশ্বাস দিয়েছেন। এরকম বদলে যাওয়ার চিত্র বিশ্বব্যাপী কিন্তু একটা দেখা যাচ্ছে। আমি একটা শুধু ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের কাছে, যে যেমন হামাসের বিরুদ্ধে গাজাতে সেখানে মিছিল সেখানে তৈরি হয়েছে হামাসের বিরুদ্ধে। সেখানে যেমন একদিকে সেখানে তারা প্রতিবাদ করছে যে হামাস গাজা ছেড়ে যেন চলে যায়, তার কারণ তাদের জীবন বিপন্ন। এই হামাসের হয়ে তাদেরকে আমরা দেখতাম যে হামাস বা হচ্ছে অতীতে পিএলওর ক্ষেত্রে শয়ে হাজারে লাখে মানুষ জনতা হতেন, কিন্তু এমন পরিস্থিতি এখন তৈরি হয়েছে যেখানে হামাসের বিরুদ্ধে ইসরায়েলে সেখানে হচ্ছে মিছিল। কিন্তু ইসলামিক দুনিয়া কিন্তু এটাকে নিয়ে সেরকমভাবে কিন্তু তারা বলেনি। আবার উল্টো দিকে যদি আমরা দেখি ইসরায়েলে সেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সেখানে কিন্তু মানুষ, সেখানেও অনেক মানুষ জড়ো হয়েছেন, তারা পদত্যাগ চাইছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে এই ধ্বংস এর থেকে। এরকম একটা বিরুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ একদিকে রাষ্ট্রের নীতি বা রাষ্ট্র, আরেকদিকে হচ্ছে মুখোমুখিভাবে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে কখনো জনগণ। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আমরা অনেকেই তার ক্রিটিক, তীব্র সমালোচক, কিন্তু এই জায়গাটাকেও কেউ অস্বীকার করা যাবে না। আমার প্রশ্ন এটাই। দীপ্তিমান সেনগুপ্ত, বিষয়টা হচ্ছে আমরা যেভাবে দেখছি, আপনি অনেকটা করে নিয়ে বললেন, আমি ততটা সময় নিয়ে আমি বলতে চাইছি না, তবে আমি জাস্ট কতগুলো ক্লু দিচ্ছি। যেরকম ভারত মহাসাগরের এই অংশটাতে একটা ইউএস একটা ঘাঁটি হয়েছে যেখানে দুটো B-52 বম্বার এসছে। ওদের কাছে মোট 19 খানা আছে, তার মধ্যে 2 খানা এখানে এসছে। ইরান সার্বিকভাবে চিন্তিত, যেহেতু চায়না এখানে ঢুকেছে, ফলে এখানে মূল টেনশনটা হচ্ছে ইরানের। এবার ইরান এদের থেকে হাত তুলে নেওয়াতে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওদের ওখানকার সাধারণ মানুষ বুঝছে যে এবার আমাদের ওই গাজাপট্টি ছেড়ে দিতে হবে হামাসের কারণে।
সুতরাং হামাসকে উইথড্র করতে হবে, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই জায়গাটা। আর আপনি যেটা বললেন ইসরায়েলের ঘটনাটা, ইসরায়েল বা তুর্কি এই দুটোর ঘটনার মধ্যে একটু পার্থক্য আছে। ইসরায়েলের মানুষের পক্ষে এতদিন ধরে একটা যুদ্ধকে সহ্য করা সেটা একটা কারণ হতে পারে, ওদের একটা ডেমোক্রেটিক ফর্ম আছে। আবার ঠিক একইভাবে আপনি যদি তুর্কিতে আসেন, তুর্কিতে কিন্তু এই যে দীর্ঘদিন যাবত একটা ওদের রাষ্ট্রপতি থাকছে সেটা নিয়েও মানুষের ক্ষোভ হয়েছে, মানুষ রাস্তায় নেবে। কিন্তু এগুলোর সঙ্গে কোনোভাবেই আপনি ইসেকে জুড়বেন না, আপনি বাংলাদেশকে জুড়বেন না। বাংলাদেশকে জুড়লে যেটা সমস্যাটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ সম্পূর্ণ ইউনুস যেটা করতে চাইছে সেটা হচ্ছে ইউনুস এই মুহূর্তেই ওদের কাছে দায়িত্বটা যদি মানে দিতে চায় তাহলে তার আগে ওকে কিছু টাকা দিতে হবে, না হলে নেক্সট টার্গেট কিন্তু ইউনুস হচ্ছে এবং সেটা যুব সমাজের মাঝখানে হচ্ছে। সেই জায়গাটাতে যখন কোনো জায়গা জর্জ সোরসের ছেলে এসেছিল, আলেকজান্ডার সোরস এসেছিল, সেখানেও টাকা পয়সার কথা বলেছে। ইউরোপীয় দেশগুলোর কাছে বারবার বলছে যে এখানে এমবাসি খুলবে, এই একটা গল্প গেল। কিন্তু কোনো জায়গা থেকে যখন পারছে না তখন সর্বশেষ এই আমেরিকান সেনাবাহিনী, আমি খুব মানে সুচিন্তিত ভাবে বলছি যে আমেরিকান সেনাবাহিনীর কার্যকর্তাদের সঙ্গে ওদের সেনাবাহিনীর প্রধানের যে আলাপ আলোচনা, তার মধ্যে ওনার কাছে আর কোনো অপশন নেই। উনি শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো জিনিসকে বিক্রি করবেন চীনের কাছে এবং সেভাবেই যাবেন। তারপরে চীনের সরকার পরবর্তীকালে কি করবে না করবে এর বাইরে আমার কাছে কোনো আর এই মুহূর্তে তাহলে কি দাঁড়ালো? বিভিন্ন পরাশক্তির মানে এর পরাশক্তির থেকে ওই পরাশক্তি, ওই পরাশক্তির থেকে ওই পরাশক্তি, এটাই তো বাংলাদেশ কি মানে যে কোনো ছোট দেশের ক্ষেত্রে এরা বারবার বলে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। ভারতের মানে এই ভারত বিদ্বেষকে করে লাভটা কি হচ্ছে? মানে এই পরাশক্তির থেকে ওই পরাশক্তি। ভারতের সম্পর্কে এই কথাটা না বললে উনি আর 1 ঘন্টাও থাকতে পারবেন না, কথাটা বুঝে রাখুন। উনি যদি ভারতের সম্পর্কে যদি ভারতের বিরোধিতা না করেন তাহলে ওই ছাত্ররা ওনাকে ওখান থেকে পিটিয়ে বার করে দেবে। এইটা হচ্ছে ওনার মূল লক্ষ্য। দেখুন বাংলাদেশের এই রাজনীতিটা, হাসিনার পতনটা সম্পূর্ণ ভারত বিরোধিতাটা ওদের একটা রাজনীতির অংশ। পাকিস্তানে যেরকম ভারত বিরোধিতা, ঠিক একই জিনিস ওরা এখানে ইনজেক্ট করেছে, বাংলাদেশে ইনজেক্ট করেছে দীর্ঘদিন যাবত। ওরা ভালো মন্দটা বোঝে না। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, বাংলাদেশের কোনো মিডিয়া বলবে না, গত বছর মার্চ মাসে বাংলাদেশে যে রত্না চাল, যেটাকে আমরা একটু মোটা বলি রত্না চাল, সেই রত্না চালের দাম ছিল 45 টাকা বাংলাদেশের টাকাতে, আর এবছর সেটা হয়েছে 85 টাকা। গত বছর রমজান মাসে 45 টাকার চাল এবছর 85 টাকা, অলমোস্ট 95% বেড়েছে, ডাবল হয়েছে। ওদের ওখানে এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না, ওরা চিন্তা করে না। এটা ভারত বিরোধিতাটা ওদের কাছে একটা ইস্যু, মানে এ যদি 7 দিন না খেয়ে যদি ভারত বিরোধিতা করতে সেটাই করবো, উনি সেটাই করছেন, এর বেশি কিছু না। লোক মরছে মরুক, আরো কিছু হবে না, কোনো কিছু পরিবর্তন। হ্যাঁ, মানে এটা খুব দুঃখের কথা যে এই যে ওদের স্বাধীনতা দিবসটা গেল 26শে মার্চ, মানে অদ্ভুত ব্যাপার যে ওদের এখন মানে ওদের যারা ছাত্র সমাজ বলতে যারা বলছে, বা তৌহিদি জনতা বলুন বা জামায়াতে ইসলামী বলুন, অর্থাৎ যাদের একটা বড় অংশ সেই 71-এর সময় পাকিস্তানকে সমর্থন করেছিল, তাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মানে তাদের বক্তব্যটা অদ্ভুত যে 71-এর স্বাধীনতা ওটা স্বাধীনতা নয়। এই যে অগস্ট বিপ্লব হয়ে ওদের কথায় যে ঘটনাটা ঘটেছে এইটাই নাকি বাংলাদেশের আসল স্বাধীনতা, যার জন্য 26শে মার্চটা তারা উদযাপন করলো, কিন্তু সেখানে জয় বাংলা বলা গেল না, সেখানে মুজিবুর রহমানের নাম আনা গেল না, এমনকি সেখানে ইন্দিরা গান্ধীর নামটাও আনা গেল না। এদের সবাই ছবি ঢেকে রাখতে হলো। এবং খুব আশ্চর্য যে যতগুলো প্রায় বিদেশি দূতাবাস ছিল যারা ঢাকাতে তাদের এই দিনটা পালন করেছে, তারাও তাদের সেখানকার সমাজ এবং ছাত্র সমাজের কথা মাথায় রেখে তারাও একইভাবে এই জিনিসটা করলো। তারাও মুজিবুর রহমানকে বাদ দিল, তারাও ইন্দিরা গান্ধীকে বাদ দিল, তারাও 71-এর যুদ্ধকে বাদ দিল। আমার মনে হয় যে সারা পৃথিবীর যে সমাজ আছে, রাজনৈতিক বলুন, তাদের প্রত্যেকের কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত যে এটা আলটিমেটলি কাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এরা চায়টা কি, সবচেয়ে বড় কথা এদের উদ্দেশ্যটা কি, এরা বাংলাদেশকে কি তৈরি করতে চায়। যে বাংলাদেশকে আমরা জানি যে বাংলাদেশ 1971 সালে তৈরি হয়েছিল একটা
মানে কি বলবো, একটা মানে ধর্মনিরপেক্ষতা তার একটা মূল পথ ছিল। কিন্তু আজকে সেই বাংলাদেশ কোথায় চলে গেছে, এই প্রশ্নটা কিন্তু বাঁকানো। এটা মনে রাখতে হবে যে শক্তিশালী বাংলাদেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ এবং একটা কি বলবো একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা ভারতবর্ষের জন্য প্রয়োজন। ঠিক যেমন একটা গণতান্ত্রিক পাকিস্তান, শান্তিপূর্ণ পাকিস্তান। আমরা আজকে একটু টাইম বাড়িয়েছি, আপনি হবে না, আসবো, সবার কাছেই আসবো। হ্যাঁ, দীপ্তিমান বাবু। আমি যেটা বলছিলাম, এই দাদা একটা খুব পয়েন্ট ধরলেন যে ভারত বিরোধিতাটা করতে গিয়ে ওরা কোনো কিছুকে বাদ দেয়নি। আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলছি, এই বিগত কয়েকদিনের মধ্যে ওরা প্রচুর মূর্তি ভেঙেছে, ঠিক আছে, এটা আমরা জানি। এবং মূর্তি রাখাটা ওরা বলছে যে এটা শিরক, ওদের একটা সংখ্যক লোক বলছে দিস ইজ কাইন্ড অফ সিন, এটা একটা ত্রুটি, দোষ সামাজিক ভাবে। এবার নাকি পয়লা বৈশাখে ওরা যে বার হচ্ছে সেখানে মঙ্গল শোভাযাত্রা আবু সাইদের, হ্যাঁ আবু সাইদের করছে, মূর্তি বানাচ্ছে। তো আমি বুঝতে মানে অ্যাকচুয়ালি তারা পিওরলি কনফিউজড। তবে আবু সাইদের বাবা মা কিন্তু এটার প্রতিবাদ করেছেন, তারা মূর্তিটা রাখতে বারণ করেছেন। রতনদা, এই রকম একটা পরিস্থিতিতে আমি বিগত সময় বেশ কিছু ছাত্রলীগ নেতার সাথে তারা কেউ হয়েছেন, তার মধ্যে থেকে দু একজন তারা এসে ক্যামেরার সামনে তারা বলতে চেয়েছেন যে 60 থেকে 70 লক্ষ, বলছে শুধু ছাত্রলীগ যুবলীগের ছেলেরা রয়েছে ঢাকা, সাভার থেকে শুরু করে পাশের যে ঢাকার আশেপাশের যে সমস্ত জেলাগুলো, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতেই পারে। কিন্তু তৎসত্ত্বেও মানে বলছেন যে শেখ হাসিনা যবে ডাক দেবেন, কিন্তু শেখ হাসিনার ডাকের অপেক্ষায় তারা রয়েছেন যে শেখ হাসিনা বলবে মার্চ টু ঢাকা, মার্চ টু বা অবরুদ্ধ ঢাকা বা একটা কিছু, তাহলে তার আগে পর্যন্ত সেরকমভাবে নেই, তারা খুব কণ্ঠাসা অবস্থায় রয়েছে। তাহলে আওয়ামী লীগ নিয়েই আপনি এটা বলছেন যে বিভিন্ন ট্রেনিং চলছে, ট্রেনিং এর শিডিউল থাকে তো না, ট্রেনিং অনন্তকাল চলবে? না না, অনন্তকাল। প্রথম কথা হচ্ছে 35,000 আওয়ামী লীগ কর্মী হাসিনা চলে যাওয়ার পর গুম হয়েছে। তখন থেকে হাসিনা, আওয়ামী লীগের তো প্রচুর নেতা তো পশ্চিমবাংলাতেও আছে, ভারতের বিভিন্ন জায়গাতে আছে, এবং বাংলাদেশের মধ্যে প্রচুর ভালো ভালো নেতা তারা বাংলাদেশের মধ্যেই আত্মগোপন করে আছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তো আওয়ামী লীগ। খুব স্বাভাবিক কারণেই তাদের প্রত্যেকটা ভূতের লোক আছে, আপনি জানেন, এগুলো নিয়ে আর আমি আলোচনা করতে চাই না। হাসিনা বলে দিয়েছে সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, এবং আমি যখন বলবো মার্চ করতে তখনই মার্চ হবে। সেই পরিস্থিতি যখন তৈরি হবে আমি ইন্ডিয়া থেকে সিগন্যাল দেবো, তখন তোমরা কাজ করবে। এখন তোমরা ভেতরে 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 তোমরা আন্ডারগ্রাউন্ড গেরিলা ট্রেনিং ফেনিংগুলো করো। এদের সঙ্গে এদের যে 53টা যে সন্ত্রাসবাদী সংগঠন আছে, হেফাজতি, হিজবুল তাহরির এবং জামাত, এদের সঙ্গে লড়তে গেলে আমার সেই রকম কর্মী দরকার। তাহলে তোমরা অলরেডি সেই আমার বাবা যেমন টাইগার সিদ্দিকের আমলে যেমন কাদেরিয়া বাহিনী করেছে, ওই অনুকরণে তোমরা গেরিলা ট্রেনিংটা করো। সেইরকম গেরিলা ট্রেনিং চলছে, আন্ডারগ্রাউন্ড চলছে, এবং কাজও চলছে। এবার আমি যেটা আসছি, রাখাইনে একটু কথাটা ছোট করে বলতে হবে। রাখাইন স্টেট অর্থাৎ আরাকান, এই জায়গায় আমি যেহেতু বহুবার গেছি, আমি ওই জায়গাটায় নাব নদী বা মংডু বা ওই গ্রামগুলো বা এগুলো, এবং নাব টপকে আমি মায়ানমারেতেও গেছি। তা ওই জায়গায় মানে সোনা, রূপো, ইউরেনিয়াম, তেল, বায়োগ্যাস, একবারে মিনারেলসের জায়গা। এটা মানে কত বড় মিনারেলসের জায়গা ভাবা যাবে না। ভারত ওটার নজরে আছে, এবং রাশিয়ারও নজরে আছে, ভারতের নজরে আছে। রাশিয়ার কেন নজরে আছে? আরাকানের ভেতর দিয়ে যেটা হবে, মুসলিমদের বাদ দিয়ে আরাকান বৌদ্ধদের দিয়ে যে কান্ট্রিটা হবে, তার ভেতর দিয়ে সংযুক্ত সোভিয়েতটাকে জোড়া যাবে, যেটা ওরা ওখান থেকে 4টে ওই কানেকশন পাচ্ছে 4টে স্টেটের ওই আরাকানের ভেতর দিয়ে। ওটা একটা ঠিক আছে। অনেকগুলো আমরা তো এরকম যখন আপনাদের মতো যারা সুগভীরভাবে বাংলাদেশ নিবিড়ভাবে চর্চা করছেন, বিভিন্ন খবর রাখছেন, অনেকটাই যেতে হচ্ছে। একটা কথা কিন্তু এই ক্ষেত্রে আছে, আপনি বললেন না যে বিভিন্ন ক্ষেত্রে, আমি একটু ছোটোভাবে একটু দীপ্তিমানবাবু আপনার কাছে একটু জিজ্ঞাসা করব।
বাংলাদেশে যে বিপক্ষ যে ইয়েটা রয়েছে ইসলামিক জোট, একটা হচ্ছে মামুনুল হক, তার বিরুদ্ধে কিন্তু অনেকে কিন্তু বিশেষ করে যারা পীর মাজারপন্থী তারা তার বিরুদ্ধে কামান দাগছেন। হিজবুত তাহরি নিষিদ্ধ সংগঠন, তার মিছিল দেখা গেছে কমলা পতাকা নিয়ে। এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ইসলামিক ঐক্য জোট তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। অনেকে ভাবছেন এই জায়গা থেকে তারা একটা কিছু চেষ্টায় কি তারা রয়েছে, খুবই চেষ্টা করছে নানা কিছু ঘটানোর, কিন্তু পেরে উঠতে পারছে না সেনাবাহিনীর সতর্কতার জন্য। কোনটাকে একটু যদি এই জায়গাটা একটু আলোকপাত করেন, বা আপনার কাছে লেটেস্ট কি খবর আছে এই জায়গায়? ব্যাপারটা হচ্ছে ওদের ওখানে সবাই সবার কাছে হোস্টাইল হয়ে আছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সব পক্ষ সব পক্ষের কাছে হোস্টাইল হয়ে আছে। ইউনুস ওই ছাত্রদের কাছে হোস্টাইল হয়ে আছে, ছাত্ররা জামাতের ওপরে হোস্টাইল হয়ে আছে, জামাতরা হিজবুতের ওপর হোস্টাইল হয়ে আছে, হিজবুতরা কি বলে আইএসআই এর ওপরে হোস্টাইল হয়ে রয়েছে। মানে সবটাই একটা মানে হোস্টাইল হওয়া অবস্থা। এটাকে সুনির্দিষ্ট মোদ্দা কথা হচ্ছে ওদের ওখানে ভারত বিরোধিতা করার, আপনি যদি ওদের কাছে বলেন কাশ্মীর নিয়ে দেখবেন ভারতবর্ষের কাশ্মীর নিয়ে ওদের দুঃখের শেষ নেই, ওদের অনুতাপের আর শেষ নেই, একদম বাস্তবতাটা। কারণ ওদের কাছে ধারণাটা হচ্ছে কাশ্মীর মানে ওখানে সবাই মুসলমান থাকে, ঠিক আছে। এই যে একটা ওদের মানে তৈরি করে দেওয়া হয়েছে, ফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, এই ফর্মটা একটা অবাক করা, ঠিক আছে। এটা এখানে যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে আপনি বাংলাদেশের আলোচনাগুলো শুনবেন, মানে গোয়া কি করে ভারতবর্ষ নিয়ে নিল, হায়দ্রাবাদ নিয়ে ওরা এখন যা চোখের জল ফেলছে আপনি কল্পনা করতে পারবেন। এক্স্যাক্টলি দুঃখে ওদের একবারে মানে মন ডুকরে চোখের পানিতে ভাসিয়ে দিয়েছে। তবু আমি বলছি চোগিয়ালকে কিভাবে ভারত মানে যে সিকিম যে ভারতের কাছে, সেখানে যে ৯৭% মানুষ যে গণভোটে ভারতবর্ষের সঙ্গে আসার জন্য রায় দিয়েছিল, তারা সেই ব্যাপারটাকে পুরো না ওই লাইনটা বাদ দিয়ে বাকিটা বলছে। আমার যেটা শেষ বক্তব্য, আমরা যেটা চাই, আচ্ছা আমরা যেটা চাই সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আরোহণ করলেন, যদিও তিনি নির্বাচিত নন, কিন্তু ক্ষমতায় আরোহণের পর তিনি কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা আমার কাছে সেই সময় খুব সিগনিফিকেন্ট লেগেছিল। উনি যদি সেইটাতে যদি স্টিক করে থাকতে পারতেন তাহলে হয়তো ভালো হতো। সেটা হচ্ছে উনি বলেছিলেন যে বাংলাদেশের অনেক ভাগ্য ভালো যে বাংলাদেশের একদিকে ভারতবর্ষ আর একদিকে চীন, দুটো পৃথিবীর সবচেয়ে দুটো উদীয়মান সূর্য, যে সূর্যের আলো, যে দুটি সূর্যের আলোকে বাংলাদেশ ও রৌদ্র স্নাত হবে, ফলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা কিন্তু সেই বাংলাদেশ বা সেই মোহাম্মদ ইউনূসের চিন্তাধারা, সেই মানুষটাকেই আমরা দেখতে চাই। এই মানুষ এবং এই বাংলাদেশই ভারতবর্ষে আপনি দেখতে চাইছেন, উনিও হয়তো চাইছেন। কারণ আমার একটা তাসলিমা নাসরিনের বক্তব্য আমার মনে আছে, যে ব্যক্তিগত জীবচারিতা তাসলিমা লিখেছিলেন একবার যে ডক্টর ইউনূসের সাথে তার দেখা হয়েছে বিভিন্ন সময়, মানে তিনি যখন বাধ্য হয়েছিলেন বাংলাদেশ ছাড়তে, ডক্টর ইউনূস কিন্তু বারবারই বলেছেন যে আমি কিন্তু আপনাকে বাংলাদেশে একদিন ফেরাবো। এই কথাটা তিনি চাইতেন, মানে একটা ইনক্লুসিভনেস ডক্টর ইউনূসের কাছে রয়েছে। কিন্তু ক্ষমতার কাছে যদি এই কথাটাই আপনি বলছেন, দুটো উদীয়মান সূর্যের দেশ, সঙ্গে সঙ্গে ইসলামী ঐক্যজোট মামুনুল হক যদি এক হাত পারে তখন সেটাই সমস্যা, তো মানে সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূসের মানে অবস্থা আর কি তখন হঠাৎ সঙ্গীন হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। আমি আসবো আমাদের আরেকটু ইতে করবো। আমাদের মধ্যে অনেকেই আপনারা লাইভ স্ট্রিমিং দেখছেন, আমি একটু দেখাবো একটা প্রতিবেদন আমাদের নিউজ ডেস্ক থেকে যেটি তৈরি হয়েছে। নিউজ ডেস্কের প্রতিবেদন অনুযায়ী আমরা ডক্টর ইউনূসের চীন সফরকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। এখানে ওই ব্যাপারটা নেই যে অকারণ বাংলাদেশ বিদ্বেষ, অকারণ পাকিস্তান বিদ্বেষ ভারতের দরকার পড়ে না, বরং এই কথাটা মাথায় রাখতে হবে যে ভারত এবং চীনের সম্পর্কের মধ্যে যাই টানাপোড়েন থাকুক, দুটোই হচ্ছে অত্যন্ত গভীর একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি, যেখানে হচ্ছে একটা দর্শন তত্ত্বের উপর ভিত্তি করে দুটো রাষ্ট্রের এক সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশ এখনো সে পথটা খুঁজছে। এই পথটা যেতে যেতে গিয়ে যারা এই পথটাকে দেখাচ্ছেন তাদের নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, এটা বাস্তব সত্য। তাতে যে যাই বলুক না কেন, যে যাই মনে করুক না কেন, এটি বাস্তব সত্য। শেখ হাসিনাও একটা দর্শন দেওয়ার চেষ্টা করেছিলেন, ডক্টর ইউনূসও চেষ্টা করছেন, কিন্তু কারা করতে দিচ্ছে না, কোন কোন শক্তি? তার মধ্যে কি একটা বৃহত্তর বাংলাদেশের জনগণের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে, এবং সেটা কিন্তু তাদের বুঝতে হবে।
এবং তাদেরকে বোঝানোর কোনো দায়িত্ব আমাদের নয়, আমরা তাদের কোনো সে বোঝানোর দায়িত্বে নেই, কিন্তু আমরা কতগুলো জিনিস পয়েন্টস ডটস এগুলো মেলাতে চাইছি এই কারণেই যে যার থেকে আপনারা নিজেরা ভাববেন যে ঠিকঠাক বলছে কিনা। কারণ বাংলাদেশের মিডিয়া অনেক কিছু বলছে না বা অর্ধসত্য বলছে, যা মিথ্যের থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। হাফ ট্রুথ ইজ ডেঞ্জারাস দ্যান লাইজ। অনেক ক্ষেত্রে সে পদ্ধতি তারা অবলম্বন করছে। যাই হোক, একটু নজর রাখবো ডক্টর ইউনূসের চীন সফরের দিকে। যাব প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবার সেই দেশেই প্রথম দ্বিপাক্ষিক সফরে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বুধবার ছিল বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস। সাধারণত স্বাভাবিকভাবেই এদিন বেশ কিছু সরকারি অনুষ্ঠান ছিল। সেই সব অনুষ্ঠান কাটছাঁট করে কোনো রকমে আনুষ্ঠানিকতা সেরে 4 দিনের জন্য পড়শি দেশ চীনে রওনা দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 1টা নাগাদ রওনা হন চীনের উদ্দেশ্যে। ভারতীয় সময় বিকেল 4টে নাগাদ চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিয়ন হাই ওয়াও এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজমুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলমের প্রেস বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টা বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। শনিবার ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে পিকিং বিশ্ববিদ্যালয়। পিকিং বিশ্ববিদ্যালয় সেখানে বক্তব্য রাখবেন তিনি। ওই দিনই বাংলাদেশে ফিরে যাবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা গুরুত্বপূর্ণ। এই সফরে এ বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও মুক্তি বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, শিগগিরই আলোচনা শুরু হওয়ার কথা। তবে এখনো বিষয়টি কার্যকর আলোচনার পর্যায়ে পৌঁছায়নি। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ও কূটনৈতিক সম্পর্ক ভালো হবে। সফরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নাও হতে পারে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল স্বাস্থ্য খাতে সহযোগিতা। এতদিন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে আসতেন চিকিৎসা করাতে। তবে ইউনূস সরকারের আমলে অবনতি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। এবার স্বাস্থ্য খাতে পড়শি দেশ বন্ধু চীনকেই বেছে নিতে চাইছে ইউনূস সরকার। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের দাবি, চীন প্রস্তাব দিয়েছে যে কুনমিং শহরের 4টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হবে। চীন ঢাকায় একটি আধুনিক ও উচ্চমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এই স্বাস্থ্য খাতের উদ্যোগ কেবল চিকিৎসা সুবিধা বৃদ্ধি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পদক্ষেপও। বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে। এরই মাঝে ইউনূসের চীন সফর তির্যক দৃষ্টিতে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারত চীন সীমান্ত নিয়ে বহু মতানৈক্য রয়েছে দুই দেশের, আর সেই সুযোগকেই হয়তো কাজে লাগাতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার। বাংলাদেশের ইউনূস সরকার মনে করছে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ালে হয়তো আর ভারতের উপর নির্ভরশীল হতে হবে না, স্বাধীনভাবে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম। জলবন্টন। বাংলাদেশের একটা বড় অংশ তিস্তার জলের উপর নির্ভরশীল। বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার জলবন্টনের চুক্তি স্বাক্ষর হয়। চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনায় উঠে আসতে পারে ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত ইস্যু। চীন ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করছে, যা নিয়ে ভয় ধরাচ্ছে বাংলাদেশকে। রোহিঙ্গা সংকট।
চীন এবং বাংলাদেশ উভয়ই রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখলেও বাস্তবে এই সংকটের তেমন কোনো অগ্রগতি হয়নি। বৈঠকে রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল সংগ্রহের আলোচনা। বাণিজ্য ও বিনিয়োগ আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে কৃষি, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, শিল্প উন্নয়নের ক্ষেত্রে আলোচনা হতে পারে। বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতকে আধুনিকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চীন থেকে উন্নত কৃষি যন্ত্রপাতি আমদানি ও বাংলাদেশে টেক আমদানি ও বাংলাদেশে চীনা প্রযুক্তিতে বীজ উৎপাদন করার আলোচনা হতে পারে। প্রধান হয়ে আসার পর থেকেই নতুন বাংলাদেশের ধারণা ভাসিয়ে দিয়েছেন ইউনূস। বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়েছে মুজিবুর রহমানের স্মৃতি, তেমনি বেড়েছে ভারত বিদ্বেষ। উল্টে মুক্তি আন্দোলনের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করেছে ইউনূস সরকার। মুক্তি আন্দোলনে ভারতের কৃতিত্বকেও মানতে চায়নি তারা। পাঠ্য বই থেকেও মুক্তি আন্দোলনের সমস্ত ইতিহাস মুছে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে 4 দিনে চীন সফরে গেলেন ইউনূস, যা নিয়ে তৈরি হয়েছে বহু বিতর্ক। তবে ভারতে আলোচনার পথও খুলে রেখেছে ইউনূস সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঢাকার তরফে আগেই এই প্রস্তাব পৌঁছেছে নয়াদিল্লিতে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছলেও ভারত সরকার বিষয়টি বিবেচনা করে দেখছে। সংসদীয় বৈঠকে এমনই দাবি করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা এই দীর্ঘ প্রতিবেদনে দেখলাম অনেকগুলো দিক নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য চুক্তি, ভবিষ্যতে বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তিনি চেষ্টা করছেন। একটা ক্রাইসিস আছে, ইউএস এইডের টাকা বন্ধ আছে, সামনে নির্বাচন করতে হবে, টাকা পয়সা লাগে নির্বাচন করতে গেলে, এটা ঠিক কথা। আওয়ামী লীগের যা পরাক্রম ছিল এক সময়, আওয়ামী লীগ দাঁড়াবে কিনা, যদিও আওয়ামী লীগ এই প্রশ্নে কোনো রকম তারা নিজের থেকে কখনো বলছে না যে আমরা ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না, কিন্তু তারা দাঁড়াবে। তাদের ছাড়া যে নির্বাচন হয় না, এটা এখন আওয়ামী লীগ ছাড়া বাকিরা বলছে। এবং সেতে কারুর উষ্মা হচ্ছে, বিশেষ করে নাগরিক ঐক্য, মানে তারা এবারেও হচ্ছে কোনো সহযোগিতা নিয়ে, সমস্ত কিছু নিয়ে ফাঁকা মাঠে তারা গোল করতে চাইছেন। এসবই রয়েছে, কিন্তু একটা সমস্যা আমার মনে হচ্ছে যেটার উপর একটু আগামী একটু সময়টাতে একটু পরপর আসবো, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা। রোহিঙ্গা ইস্যুতে তিনি আন্তর্জাতিক সাহায্য চাইছেন। এটা ঠিক যে রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সময় প্রথমে 10 লক্ষ, কিন্তু এই সংখ্যাটা দিনের দিন ছাপিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরে এক সমস্যা তৈরি করছে। মাদক থেকে শুরু করে মানব পাচার, নানা রকম ঘটনা, এবং ভারত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। তিনি সেটা কি দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে এই সমস্যাটা বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। রোহিঙ্গা ইস্যুটাকে তিনি সমস্যা হিসাবেই ওটাকে চিহ্নিত করছেন, এবং এটাতে সরাসরি হয়তো বলতেও পারছেন না যে বাংলাদেশ আর কতদিন ভার বহন করবে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের প্রতি কি আন্তর্জাতিক তিনি সমর্থন চাইছেন, করুণা আশা করে? না, আজকের বোয়াও ফোরামে কিন্তু তিনি হামাস এবং ইসরায়েলটাকে একটু ছুঁয়ে তিনি প্রধানত কিন্তু বলতে চেয়েছেন এই রোহিঙ্গা সমস্যা নিয়ে। কারণ এবং এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে এই রোহিঙ্গাদের এই যে লক্ষ লক্ষ বা ক্রমে তাদের সংখ্যাটা বাড়ছে, আর রোহিঙ্গাদের সমস্যাটা এমনই যে রোহিঙ্গারা যেখানে যায় সেখানে নানা রকম সামাজিক যে পট পরিবর্তন হয় সেইগুলো বাংলাদেশে কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে নানাভাবে, তার অর্থনৈতিক। এবং তিনি যেটা বলেছেন যে এই যে রোহিঙ্গাদের সমস্যাটা শুধুমাত্র একটা রাজনৈতিক নয়, এটা একটা অর্থনৈতিক সমস্যা বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য এটা একটা পরিবেশগত সমস্যা, একটা এনভায়রনমেন্টাল একটা সমস্যা তৈরি হচ্ছে, এবং একটা সামাজিক সমস্যা, একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হচ্ছে বাংলাদেশে। ফলে সোশ্যাল, এনভায়রনমেন্টাল এবং ইকোনমিক, এই 3টে আসপেক্ট, পলিটিক্যাল তো আছেই, ছেড়ে দিন, এই 4টে আসপেক্ট নিয়ে রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশে যেটা মানে কমার কোনো লক্ষণ নেই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তার পাশের দেশের সঙ্গে আমরা জানি যে তাদের সীমান্ত সংঘর্ষ এর আগে অনেকবার হয়েছে, সেটা শেখ হাসিনার সময়ও হয়েছে, ভবিষ্যতে আরও বাড়তে পারে। ফলে রোহিঙ্গা সমস্যা কমার কোনো সুযোগ নেই, রোহিঙ্গা সমস্যা আরও বাড়বে, অর্থনৈতিক সমস্যা বাড়বে। বাংলাদেশের অর্থনীতি এমন অবস্থা যে বাংলাদেশের
যে যে খাত থেকে তাদের বৈদেশিক মুদ্রা আসতো তাদের একটা এখনো পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে যে বাইরে যে বাংলাদেশিরা কাজ করে, যে এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, তারা যে টাকাটা পাঠাচ্ছে সেটা আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে তারা বিশেষ করে যে মানে কি বলবো জামা কাপড়ের যে তারা যে একটা মানে রপ্তানিকারক ছিল পৃথিবীর মধ্যে অন্যতম সেরা, সেই জায়গাটা আর নেই বাংলাদেশে। আমি এখানে একটু রতনদের কাছে লাস্ট আপডেটটা নেব। রোহিঙ্গা ইস্যুটা না, আমি রোহিঙ্গা মানে এই যে কথাটা এলো, বাংলাদেশে যেটা চেনা পরিচিত একটা খাত, জিয়াউর রহমানের পর হোসেন মোহাম্মদ এরশাদের সময় বৃদ্ধি, তারপর বৃদ্ধির পর বৃদ্ধি। আপনি নিজে এইটার সাথে গার্মেন্টস, আপনি নিজে এটার সাথে এই যে বাংলাদেশে আপনি বারবার গেছেন, এই সূত্রেই গেছেন, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা মারাত্মক। আমার লাস্ট একটা হচ্ছে অনন্ত জলিলের ওখানে তার একটা ফ্যাক্টরি আছে, তিনি তার উপার্জনের পয়সা থেকে তিনি সিনেমাতে লগ্নি করেন, ভালো অভিনয় করেন, তিনি একজন ব্যবসায়ী। তার ওখানে গিয়ে চাঁদাবাজি চলছে, অভিযোগ এবি পার্টির বিরুদ্ধে, এবি পার্টির কয়েকজন গিয়ে তার কাছে টাকা না হলে শ্রমিক আন্দোলন করিয়ে দেবো, এইরকম একটা অভিযোগ করা হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম মানসিকতা থেকে মানে এটা তো ডক্টর ইউনূসকে প্যাচে ফেলা, নাকি এখন ওই জায়গায় নেই, যেভাবে হোক আর কি টাকা পয়সা কামিয়ে নাও, যেভাবে হোক এলোমেলো করে দেওয়া। ব্যাপারটা নিয়ে বলি, হ্যাঁ গার্মেন্টসটা, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিজিএমএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনে ৮,৪৩২টা গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে আছে, ছিল ৩৫৭টা বাইং হাউস ছিল, G8 G20 কান্ট্রি। বাইং হাউস যদি না থাকে ইন্ডাস্ট্রি চলবে কি করে? আমার ফরেন বাইং হাউস যদি না থাকে তাহলে আমার মাল প্রোডাকশন করবো, কিনবেটাকে? আমাকে তো কোটেশন দেবে তারা যে আমার এই মাপ, এই মাপের এই কোয়ালিটি কাপড় নিলেন, আমার সেই কোটেশন অনুযায়ী আমার কাজ করতে হবে, বাইং হাউস চেকিং করবে, সব কিছু করবে। সেই বাইং হাউস ৩৫৭টা বাইং হাউসের মধ্যে প্রায় ৩০০ বাইং হাউস পালিয়ে গেছে। ৫৭টা বাইং হাউস যারা আছে তারা টিম করে চলছে। বাংলাদেশে এখন মাত্র ১৮০০ গার্মেন্টস ফ্যাক্টরি চলছে ৮,৪৩২-এর মধ্যে। ৪,৮৩২ না, ৮,৪৩২টা টোটাল গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশ বিজিএমএ রিপোর্ট অনুযায়ী। সেখানে ১৮০০ গার্মেন্টস ফ্যাক্টরি মাত্র চলছে টিম করে। তার মানে এই পরিস্থিতি, হ্যাঁ সাংঘাতিক বলছে, বাইং হাউস সব চলে গেছে, ইন্ডাস্ট্রি চুরি করে। এই যে পরিস্থিতি এরশাদের আমলে 1984-এ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ প্রবেশ করে। প্রথম 5টা বাইং হাউস নিয়ে কাজ শুরু হয়, পরবর্তীকালে ৩৫৭টা বাইং হাউস হয়। আজকে বাংলাদেশে যেমন সবচেয়ে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে নাসিরউদ্দিনের চট্টগ্রাম ইপিজেটে প্যাসিফিক জিন্স, যার একটা কারখানা এক্ষুনি নেট সার্চ করে দেখতে পাবেন ৪০,০০০ লোক কাজ করে। আমি বলে দিচ্ছি কত লোক কাজ করে, ৪০,০০০। এছাড়া স্যানম্যান গ্রুপের মালিক মেজর মান্নান, তার ৭৮খানা গার্মেন্টস ফ্যাক্টরি সারা বাংলাদেশ আছে, তার সব কারখানায় মোটামুটি 10-এর উপর সব লোক। এবার বাঙালিদের মধ্যে একমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে মৃদুল চক্রবর্তী, যার গ্রুপের নাম বনলতা, সেটা হচ্ছে কোতোয়ালি চট্টগ্রামে অফিস। তিনি পালিয়ে চলে বারাসাতে চলে এসছেন, এসে আমায় ফোন করেছেন যে আমি বারাসাতে চলে এসেছি। তার টোটাল 28টা ফ্যাক্টরি, তার সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানি আছে। তাকে বলা হতো বাংলাদেশে হিন্দুদের মধ্যে সবচেয়ে বড় লোক। আমি মনে করি তিনি ইন্ডিয়া চলে এসছেন, তার নিরাপত্তার অভাব বোধ করেছেন, চলে এসছেন। তার 28টা গার্মেন্টস ফ্যাক্টরি, আমি ইচিনেট তার কত ভালো মানুষ। অনেকটাই ডিটেল আমরা আপনার কাছ থেকে পেলাম। আমি একটু দীপ্তিমান বাবুর কাছে আসছি, আমরা শেষ লগ্নে গিয়ে পৌঁছেছি। তিনি আগামীকাল একটা বড় ঘটনা তিনি করছেন, শি জিনপিং এর সাথে একটা স্বাভাবিক, এটা একটা গ্লোবাল অ্যাটেনশন, মানে এইরকম কঠিন পরিস্থিতি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরিস্থিতি দেখলাম, রোহিঙ্গা নিয়ে নিজে তিনি বারবার করে বলছেন আন্তর্জাতিক সহানুভূতি চাইছেন। এই পরিস্থিতিকে এই মুহূর্তে বাংলাদেশ ট্যাকেল করতে পারছে না, সেই জায়গা থেকে তিনি শি জিনপিং এর সাথে আগামীকাল বৈঠক রয়েছে। এরকম একটা কঠিন পরিস্থিতিতেও কিন্তু ডক্টর ইউনূস তার কিন্তু কিছু দেখি মানে ক্যারিশমা তিনি দেখাতে মানে পেরেছেন। এইটাকে কি অনেকে ফেস সেভিং বা স্বাভাবিক এটাকে ভালো প্যাকেজিং হয়ে সদর্থক একটা জায়গায় যদি এই 10 মিনিট 15 মিনিটের এই বৈঠক, এটা নিঃসন্দেহে একটা ইম্পেটাস দেবে, কিন্তু রোহিঙ্গা সমস্যা বা এগুলো থেকে বাংলাদেশের বেরোনো কি কঠিন, বা সমস্যার কোনো সমাধান হতে পারে, নাকি একটা বড় রকমের কঠিন সমস্যা তাড়া করে বেড়াতে থাকবে? দেখুন, ইউনূস
বেসিক্যালি হচ্ছে প্রচন্ড ভীতু প্রকৃতির মানুষ। আমি ফার্স্টই এটা বলছি, তিনি এমন একটা প্যাচের মধ্যে দাঁড়িয়ে আছেন যেই প্যাচের মধ্যে থাকাকালীন উনি কোনো মতেই এইটার থেকে বেরোতে পারবেন না। ওনার বর্তমানে যেটা খুব প্রয়োজনীয় সেটা বাংলাদেশে ওনার এক্সিস্টেন্সটাকে রক্ষা করা। এটা গেল প্রথম। 10-15 মিনিটের বৈঠকে কোনো কিছু হয় না। যদি চীন ইনভেস্টমেন্টও করে, যদি বাংলাদেশে ইনভেস্টমেন্টও করে, তার জন্য তার যিনি অর্থনৈতিক উপদেষ্টা আছে তারা গিয়ে সম্পূর্ণ প্রজেক্টটা করবে। দিস ইজ নট সো ইজি। আমাদের এখানে একটা বৈদেশিক প্রজেক্ট হয় বহু রকম ভাবে হয়, একটা সুনির্দিষ্ট মন্ত্রণালয় সেখানে অ্যাক্টিভ থাকে। তো আমি একেবারে সুচিন্তিত ভাবে বলছি যে উনি যেটা গেছেন সেটা সম্পূর্ণ একটা ফেস সেভিং। আর বাংলাদেশের লোকের পরম বৈশিষ্ট্য হচ্ছে সেটা, মানে যে তাকে ভারত বিরোধিতা করে যা খাওয়াবে, এই যে হাসপাতালের গল্প, হাসপাতাল হতেও কতদিন লাগবে, হাসপাতাল হতেও বহু বছর লাগবে। তার আগে ঘোষণা করে দিয়ে তারপরে 2 দিন পরে বলবে আমি চাল আনতে যাচ্ছি, তারপরের দিন বলবে ডাল আনতে যাচ্ছি। এই রকম প্রতিদিনকার উনি এইসব একের পর এক পরতে পরতে খুলবেন। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে চীনের থেকে কিছু পয়সা নিয়ে এসে এই পলিটিক্যাল পার্টিটার এক্সিস্টেন্সটাকে রক্ষা করা, এবং এটার মধ্য দিয়ে উনি ডিসেম্বরের মধ্যে যখন এই ক্ষেত্রে ব্যবসা, আপনি এটা খুব ভালো দিকে বললেন, স্বাস্থ্য খাতে যখন চীনের সাথে খুব বেশি ফিজিবল হওয়ার নয়, তার কারণ ঢাকাতে একটা আধুনিক হাসপাতাল, আমরা তো দেখলাম 9 মাসে কতগুলো ছবি দেখলাম যেখানে যারা জুলাই বা অগাস্ট মাসে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, কারোর ট্রিটমেন্ট ঠিক মতো হয়নি। হ্যাঁ, সেখানে একটা আধুনিক হাসপাতাল তৈরি করতে যে সময়, তাহলে ভারতে ভিসাটাকে, মেডিকেল ভিসাটাকে আর একটু ইজি করলে তো ভারতও এই জায়গাটা, তো এটা তো ঘটনা, ভারত অনেকে চিকিৎসা করতে আসতেন, তাদেরও হতো, এখানকার চিকিৎসকদেরও হতো, কিন্তু সেটা তো একটু কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। এই জায়গাটা কেন তাহলে সলভ হচ্ছে না? না, এত দ্রুত যদি আপনি এটার সিদ্ধান্তে আসেন, কনক্লুশনে আসেন, সেটা না। ভারতবর্ষ কি বলেছে, জয়শঙ্কর বা আমাদের এখানকার যারা ফরেন সেক্রেটারি, তিনি কি বলেছেন? আমাদের ভারতের পক্ষ থেকে একটাই কথা আছে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার হবে, তারপর যে ক্ষমতাতে বসবে তাকে আমরা ভিসা দেবো, কোনো আপত্তি নেই। কিন্তু ইউনূস আসার পর থেকে যেভাবে উইদাউট পুলিশ ভেরিফিকেশন ভিসা দিয়েছেন, পাকিস্তানের হাতে দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, পাকিস্তানের হাতেও প্রচুর পাসপোর্ট চলে গেছে। এই যে আজকে যে মালদার ঘটনাটা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, ওখানেও হয়তো কোনো বাংলাদেশি ভিসা করে এখানে এসে হয়তো সেই গন্ডগোলের সঙ্গে যুক্ত। সুতরাং এটাকে কোনো কনস্পিরেসিটা আপনি কোনো সময় উইথড্র করতে পারেন না, কারণ দেশের অর্থের থেকেও দেশের মানুষের জানমালের সুরক্ষা। আর আপনাকে একটা কথা বলছি, চীন বাংলাদেশে ইনভেস্ট এই মুহূর্তে করবে না, কারণ চীন খুব ভালো করে জানে এখন যদি আমি ইনভেস্ট করি, পরবর্তী সরকার যদি পরিবর্তিত সরকার আসে, তাহলে এসে এরা আমার বিল্ডিংটা সবার আগে ভাঙবে। সুতরাং চীন তত বোকা না যে ও পয়সা ওখানে ঢালবে। একে পাকিস্তানের, কিন্তু চীনের তো ইনভেস্টমেন্ট আছে, জাপানের আছে, কোরিয়ার আছে, সকলের তো বিগত সময় ছিল, সেগুলো উইথড্র করেনি। আপনি বলছেন নতুন করে ইনভেস্টমেন্ট? আমি নতুন করে ইনভেস্টমেন্টের কথা বলছি। আমি আপনাকে এর মধ্যে একটা ঘটনা বলি। আগস্ট মাসে যখন আসলো, সেপ্টেম্বর মাসে জাপানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। যে জাপানের প্রতিনিধি দল এসে বলেছিল যে আমরা 200 মিলিয়ন আমাদের এখানে ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমরা এই ইনভেস্টমেন্টকে আর বৃদ্ধি করব না। শব্দটা বুঝে রাখুন, আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমরা বৃদ্ধি করব না। পরবর্তীকালে প্রত্যেকটি ইসের কাছে গেছে, প্রত্যেকটি রাষ্ট্রের কাছে খবর গেছে, কিন্তু প্রত্যেকেই একই কথা বলেছে যে এই মুহূর্তে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট না আসা পর্যন্ত কেউ ইনভেস্টমেন্ট করবে না। পরিষ্কার। এক মিনিট, বাংলাদেশে কোনোদিনই আর গার্মেন্টস ব্যাক করবে না। তার কারণ মোহাম্মদ ইউনূস হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ISI এজেন্ট, পূর্ব পাকিস্তান করতে চায় এবং সন্ত্রাসবাদী মৌলবাদী দেশটাকে বানাতে চায়। অতএব গার্মেন্টস আর হবে না, আর ওই বিদেশিরা ফিরে আসবে না। বাংলাদেশের লোকেরাই আমায় বলেছেন, যারা উদ্যোগপতি, যে আর বাংলাদেশ ভরসা পাচ্ছেন না, তারা ভয় পাচ্ছেন। আমি আসি। হ্যাঁ, আসলে আপনাদের প্রতিবেদনও এটা বলেছি আমি, এবং বাংলাদেশেরও বিভিন্ন প্রতিবেদন শুনলাম, আলোচনা হতে পারে, তারা আশা করছে এগুলো নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ফলে চীন কতখানি বাংলাদেশে এখন এসে এরকম ভাবে সাহায্য করবে, এটা খুব বড় প্রশ্ন। 83 লক্ষ কোটি টাকার বিওটিতে তারা ফেসে আছে, 83 লক্ষ কোটি টাকার বিওটিতে ফেসে আছে। ফলে দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে যে মোহাম্মদ ইউনূসের চীন সফর, একটাই কথা বলা যায় যে মাঠের ভেতরের খেলায় যদি আপনি দক্ষ না হন, মাঠের বাইরে আপনি যতই ওয়ার্ম আপ করুন, মাঠের ভেতরে ঢুকলে আপনি ধরা পড়ে যাবেন।
তো ওই মোহাম্মদ ইউনিসেরও তাই হয়েছে, নিজের দেশে তিনি তার দক্ষতার অভাব সেটা বারে বারে প্রমাণিত হয়েছে, মানে সংস্কারটাও করতে পারলেন না, ফলে বাইরে গিয়ে তিনি যে ওয়ার্ম আপ করছেন ওটা কিন্তু আলটিমেটলি দিনের শেষে কোনো কাজ দেবে না, বাংলাদেশকেও দেবে না, ওনাকেও দেবে কিনা খুব সন্দেহ আছে, সম্ভবত দেবে না। বাংলাদেশ আরো সখ্যাত সলিলে ডুববে যদি এই রাস্তা থেকে না নিজেদের। এই রাস্তা থেকে কোন রাস্তায় আপনি বলছেন? মানে ভারতের সাথে, কিন্তু সেটা শফিকুল ইসলাম কিন্তু সেটা বলেছিল ভারতের সাথে, মানে অবশ্যই ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ কখনো হাঁটতে পারবে না। আরে জন্ম দিয়েছে ভারতবর্ষ, সবচেয়ে বড় কথা আজকে বাংলাদেশের এই লোকগুলো কি বলছে যে ভারত নিজের স্বার্থে বাংলাদেশ তৈরি করেছে, এটা ভুল। 1 কোটি মানুষ মাসের পর মাস বাংলাদেশের থেকে সেই পূর্ব পাকিস্তান থেকে এখানকে এনেছিল, তাদের খাওয়াতে পড়াতে হয়েছে, বাংলাদেশ তৈরি করতে ভারতবর্ষ বাধ্য হয়েছে। এছাড়া শুধুমাত্র পাকিস্তানকে ক্ষতি করবে বলে বাংলাদেশ করেছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশ করেছে বলে যে তত্ত্বটা ছড়ানো হয় বাংলাদেশে, এটা ভুল। মানে মগজ ধোলাই হয়েছে এইভাবে একটা বড় অংশের। আজকে এই পর্যন্তই আমরা থাকছি। দীর্ঘদিন অবশ্যই আর একটা পরাজয়ের সেখানে প্রয়োজন ছিল সেই সময় দ্বিজাতি তত্ত্বের। অনেকগুলো দিক নিয়ে আমরা পর্যালোচনা করে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে নিঃসন্দেহে আসা যায়। ডক্টর ইউনূস চেষ্টা করছেন ফেস সেভিংয়ের জন্য। আমরা আগেই এটা বলেছি যে বিভিন্ন প্রতিবেদনে তার ফেস সেভিংয়ের চেষ্টা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি কী করছেন বিভিন্ন জায়গা থেকে সে বিষয়টাকে আমরা আপনাদের কাছে তুলে ধরার বারবার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও নজর থাকবে সেই দিকে। কিন্তু এটা ঠিক যে আভ্যন্তরীণ রাজনীতি দ্রুত নির্বাচনের পরিস্থিতি তৈরি না করলে ভারতের সাথে সম্পর্কটা কিন্তু তৈরি হওয়া, মজবুত হওয়া কঠিন। হয়তো চায়নাতে তিনি আমন্ত্রণ পাবেন, চায়না সেখানে নতুন ইনভেস্ট করবে কিনা সেটা প্রশ্ন। তার কারণ রাজনৈতিকভাবে চায়নায় যেভাবে ভোট বা গণতন্ত্র যেখানে যেভাবে চর্চা হয় সেটা নিশ্চয়ই বাংলাদেশিদের কাছে কি হজম হবে, এটা একটা বড় প্রশ্ন। যে কারণে হয়তো চীনে তিনি যেটা করতে চাইছেন বা দেখা করতে পারছেন, ভারতের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না। তাই ভারতকে আপনি শর্ত দেবেন যে আপনার সাথে দেখা করার, কেন নরেন্দ্র মোদী দেখা করলেন না? শফিকুল ইসলাম যে প্রশ্নটা তুলেছেন তার প্রেস সচিব, তার একটাই কারণ যে কোনোভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া ভারত কারোর সাথে কোনো রকম গভীর কূটনৈতিক সম্পর্ক রাখে না। আমরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে ভারত সরকারের সঙ্গে রয়েছি, মানে কংগ্রেস না, সমস্ত রাজনৈতিক দল। আমি আমাদের কথা বলছি, আমি অন্যদের বলতে পারি না। ধন্যবাদ আমাদের কথা বলছি, আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি। এবং ধন্যবাদ দীপ্তিমান সেনগুপ্ত, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আপনারা শুনলেন এই প্রশ্নে অন্তত গণতান্ত্রিকভাবে, আবারও বলছি, গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচিত সরকার ছাড়া ভারত কারোর সাথে কোনো রকম তার সাথে গভীর কূটনৈতিক বা অন্যান্য সম্পর্ক রাখে না। নিঃসন্দেহে মানবিক সম্পর্ক থাকে, কারণ এটা রাষ্ট্র তার জনগণের সাথে সম্পর্কের ব্যাপার। এইটা বাংলাদেশকে যারা আজকে শাসন করছেন তাদের বুঝতে হবে। এবং যে ইসলামিক শক্তি তারা মনে করছেন নির্বাচন উত্তর পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইরকম পরিস্থিতি চলতে থাকবে, তাদের উদ্দেশ্যে কিন্তু কঠোর চেতাবনী কিন্তু বারবার করে যাচ্ছে ভারত থেকে। তারাও তো বুঝতে চাইছেন না বা না শোনার ভান করে রয়েছেন, বা তারা তাদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর পরিণতি ভবিষ্যতের জন্য কিন্তু অন্ধকার বিপর্যয় ডেকে নিয়ে আসবে বাংলাদেশের ক্ষেত্রে। আজকের মতো এখানেই জনমত শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।